Good morning to everyone. Today we are going to learn about the enthalpy of a reaction or heat of reaction and something similar like this, and we will be learning about different types of reaction or we will be learning the reaction barrier, activation energy, or last class we have already learned the exothermic and endothermic reactions, and today you are seeing a diagram of exothermic reaction. I think you are familiar with this system. However, just I am going to discuss something about this system, and here you can see a this axis represents the energy and this axis represents the reaction progress. What does it mean? That means with time the reaction will move from the reactant to product. Now I am considering a reaction where the reactant goes to product, just a single step reaction, but there will be at least one intermediate, because the reactant do not directly go into the product. So what happens? In the meantime, the reactant and product combines, or there is a certain point where there is neither reactant or nor product, which is known as the transition state. Here I have mentioned this as RP star. This is the reactant product. This is called as transition state. The energy of the transition state is very high, and this is very unstable. Last class I have mentioned about the intermediate in the bioorganic chemistry. So here you are seeing that what is the intermediate. When a reactant goes to product, then it in the meantime we need to overcome a barrier. I think you are familiar with the system. When if you have any তোমরা যেহেতু চট্টগ্রামে থাকছো, তো চট্টগ্রামে রাস্তায় চলতে গেলে তোমাদের একটা সব সময় কোনো না কোনো জায়গায় দেখতে পাও কি যে রাস্তায় ব্যারিয়ার আছে। রাস্তায় ব্যারিয়ার বলতে কি আসলে আমি ওইরকম মানে ছোট ছোট ব্যারিয়ার যে স্পিড ব্রেকার এটা বলছি না, আমি বলতে চাচ্ছি যে রাস্তায় যে কোনো জায়গায় একটু উঁচু, কোনো জায়গায় একটু নিচু, তখন রিকশায় যদি চড়ো, তা রিকশায় চড়তে গেলে তখন তোমাদের কি করতে হয়, হয় রিকশা থেকে নামতে হয়, অথবা রিকশাওয়ালা ও নিজে নিজে আর টেনে তুলতে পারে না, তখন কি করে যে ওই রিকশা থেকে নেমে ও আস্তে 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 টেনে টেনে ওই রিকশা এবং রিকশা সহ প্যাসেঞ্জার সহ সে ওটা মুভ করে নিয়ে যায়। তো এখন এই অবস্থায় আমাদেরও একই রকম একটা সিস্টেম আছে, যে এই যে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যেতে হলে এরকম একটা সিচুয়েশন আমাদের সবসময় হয়। তো এইটা কিভাবে হচ্ছে, যে এই যে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাওয়ার জন্য এই রিয়াক্ট্যান্টের মধ্যে যে বন্ডগুলো থাকে সেই বন্ডগুলোকে ভাঙতে হয় এবং নতুন করে বন্ড কিছু ফর্ম করে। তাহলে নতুন করে বন্ড ফর্ম করলে কিছু এনার্জি রিলিজ হবে, এবং যখন বন্ডগুলো ভাঙতে হয় তখন কিছু পরিমাণ এনার্জি দরকার হয়। So the amount of energy required to break the bond and amount of energy released to form the bond, এই দুইটার এনার্জির ডিফারেন্সটাকে আমরা বলবো যে রিঅ্যাক্ট্যান্টের এনার্জি হলো এইটা, আর এটা হলো প্রোডাক্টের এনার্জি। তাহলে রিঅ্যাক্ট্যান্টের এনার্জি এবং প্রোডাক্টের এনার্জির এই দুইটার ডিফারেন্সটাকে আমরা বলবো এনথালপি অফ রিঅ্যাকশন অর হিট অফ রিঅ্যাকশন। এই দেখো, এই হলো আমার রিঅ্যাক্ট্যান্টের এনার্জি, আর এইটা হলো প্রোডাক্টের এনার্জি, আর এই যে মাঝখানে একটা ভ্যালি আছে, ভ্যালি বা আমরা বলি এটাকে পিক অথবা ট্রানজিশন স্টেপ। এই যদি অবস্থা হয় তাহলে এখানে এই যে এটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি অর রিঅ্যাকশন ব্যারিয়ার। তো রিঅ্যাকশন ব্যারিয়ার অথবা অ্যাক্টিভেশন এনার্জি এইটার মানেটা কি, যে আমি বলেছিলাম যে এই রিঅ্যাক্ট্যান্টটাকে যখন এই প্রোডাক্টে কনভার্ট করতে হবে তখন রিঅ্যাক্ট্যান্টের মধ্যে যে বন্ডগুলো আছে সেই বন্ডগুলো ব্রেক করার জন্য যতটুকু এনার্জি লাগবে সেই এনার্জিটা আমরা এখানে সাপ্লাই করব, এবং এনার্জিটা সাপ্লাই করলেই কিন্তু মানে প্রোডাক্টটা তৈরি হবে না, সাফিসিয়েন্ট প্রোডাক্ট তৈরি হবে না। তো তার থেকেও কিছু পরিমাণ এক্সট্রা এনার্জি আমাদেরকে দিতে হবে, যেই এনার্জিটা মানে কোনো একটা রিঅ্যাকশন ঘটানোর জন্য, for every reaction you need some energy to supply
টু ওভারকাম দিস ব্যারিয়ার। সো এই ব্যারিয়ারটাকেই বা এই এনার্জিটাকেই আমরা বলবো অ্যাক্টিভেশন এনার্জি। যে যে কোনো একটা রিয়াকশন কমপ্লিট করার জন্য অথবা কোনো একটা রিয়াকশন ইনিশিয়েট করার জন্য যে পরিমাণ এনার্জি আমাদের দরকার হবে সেই এনার্জিটাকেই বলবো আমরা অ্যাক্টিভেশন এনার্জি। আচ্ছা, তাহলে এই যদি হয় অ্যাক্টিভেশন এনার্জি, তাহলে আমরা এনথালপি অফ দ্য রিয়াকশন অর হিট অফ দ্য রিয়াকশন কিভাবে বের করব? অলরেডি আমি মেনশন করেছি যে এই প্রোডাক্টের টোটাল ইন্টারনাল এনার্জি মাইনাস রিয়াক্ট্যান্টের টোটাল ইন্টারনাল এনার্জি, এটা যদি করো এই যে আমি লিখে দিয়েছি যে ডেল্টা এইচ ইকুয়াল এনার্জি অফ দ্য প্রোডাক্ট মাইনাস এনার্জি অফ দ্য রিয়াক্ট্যান্ট। তো এইটা কখনো এই নেগেটিভ ভ্যালু হতে পারে, কখনো পজিটিভ ভ্যালু হতে পারে। যদি নেগেটিভ ভ্যালু হয় then we will say this types of reaction as exothermic reaction, that means the heat is evolved or produced. বাট যদি আমাদের রিয়াকশনটা উল্টাভাবে হতো, আমি এখানে ডায়াগ্রামটা ড্র করি নাই, তোমরা যদি মনে করো যে এই সাইডে আমাদের একটা রিয়াক্ট্যান্ট আছে, তো এইটা রিয়াক্ট্যান্ট এবং এই ভ্যালু ওভারকাম করে এখানে একটা প্রোডাক্ট তৈরি হলো, তার মানে আমি এই বিক্রিয়াটা যদি ঘটাই তাহলে সেই ক্ষেত্রে এনার্জি অফ দ্য প্রোডাক্ট উইল বি, এই দেখো এনার্জি অফ দ্য প্রোডাক্ট উইল বি হায়ার। এই যে এখানে দেখাচ্ছি এনার্জি অফ দ্য প্রোডাক্ট, যেহেতু এই অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসটা হলো এনার্জি কি করছে ডিটারমিন করছে, তাহলে ওয়াই অ্যাক্সিসের এই ভ্যালুটাকে যদি আমরা প্রোডাক্টের কথা বলি তাহলে দ্য এনার্জি অফ দ্য প্রোডাক্ট ইজ হায়ার দেন এনার্জি অফ দ্য রিয়াক্ট্যান্ট। তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে, দ্য রিয়াকশন এই যে এই ভ্যালুটা তখন আমরা পজিটিভ পাবো। তো পজিটিভ ভ্যালু পেলে তখন ওই রিয়াকশনগুলোকে আমরা বলবো এন্ডোথার্মিক রিয়াকশন। তাহলে এন্ডোথার্মিক এবং এক্সোথার্মিক রিয়াকশন লাস্ট ক্লাসে আমি ডিসকাস করেছি এবং আজকে ডায়াগ্রাম দিয়ে সুন্দরভাবে এক্সপ্লেন করার চেষ্টা করলাম। এনিওয়ে, নাও লেটস গো উইথ সাম টু এক্সাম্পলস। তোমরা এই জিনিসটার সাথে পরিচিত কিনা আমি জানি না, বাট একটা জিনিস তোমাদেরকে একটু মনে করাই, এই হট প্যাক্সটা আসলে কি জিনিস। যে বিভিন্ন সময় মনে করো ক্রিকেট খেলা দেখো, ফুটবল খেলা দেখো, তো ফুটবল খেলা ক্রিকেট খেলা দেখতে গিয়ে দেখবা যে কোনো একজন প্লেয়ার যদি ইনজুর্ড হয়, তো সাথে সাথে কি করে যে তাকে কিছু একটা আইস ব্যাগ, যদি কোথাও আঘাত পায় তাহলে সেক্ষেত্রে কি করে আইস ব্যাগ দিয়ে তাকে যে জায়গায় ইনজুর্ড হয়েছে সেই জায়গায় তাকে একটা থেরাপি দেয়। তো ওই রকম একই জিনিস যে যদি আমাদের বাড়িতে বা বাসায় অথবা অন্য কোনো জায়গায় কোনো একজন মানুষের মাসেলে প্রবলেম হয়, যে সেটা বিশেষ করে হতে পারে কি বয়স্ক মানুষদের ক্ষেত্রে, অথবা যাদের বিভিন্ন রকমের মাসেলের ডিজিজ আছে, যেমন কারো বাত ব্যথা থাকে, এরকম করে বাংলায় যদি বলি, তাহলে এই যে মানুষগুলো আছে এদের এই মাসেলের পেইনগুলোকে রিলিজ করার জন্য তো তখন কি করতে হয়, কিছু হট মানে কোনো একটা হট সাবস্টেন্স দিয়ে তাদেরকে ওই মাসেলটাকে একটু হিট দেওয়া হয়। তো এই যে সেই হিট দেওয়ার যে সিস্টেম এইগুলো, অথবা উইন্টার প্রধান যে দেশগুলো আছে, উইন্টার প্রধান দেশগুলোতে মানুষ বাইরে গেলে যে নর্মালি যারা সক্স পরে, হাতে মোজা পরে, তো তাদের জন্য মানে এতটা সমস্যা নাই, কিন্তু যারা বিভিন্ন ধরনের কাজ করে বাইরে, তো তাদের জন্য কি হয়, ওই হাতে মোজা পরে থাকা সবসময় আসলে সম্ভব হয়ে ওঠে না। তো তার জন্য তারা কি করে যে এই রকমের কিছু হট প্যাক, আমি শব্দটা বলছি কিন্তু তোমরা এখন হয়তো হট প্যাক সম্পর্কে এতটা ভালো জানো না, তো আমি আজকে এখানে তোমাদেরকে দেখাবো যে আমরা আসলে এত কালকে এবং এর আগে ফিজিক্যাল কেমিস্ট্রি পড়ে আসছি, আসলে এই ফিজিক্যাল কেমিস্ট্রি পড়ে তোমাদের উপকারটা কি হবে, হোয়াট উইল বি বেনিফিট ফ্রম স্টাডিং দিস কোর্স। যে তোমরা আসলে মানে মাঝে মাঝে চিন্তা করতে পারো যে আসলে এই কোর্সগুলো আমরা পড়ছি কেন পড়ছি, কি কাজে লাগবে আমাদের। তো এক্স্যাক্টলি আমি সেই বিষয়টাকে তুলে ধরার জন্য আজকে এই দুইটা এক্সাম্পল দেখাবো, হট প্যাক এবং কোল্ড প্যাক। তো এই দুইটা জিনিস আমাদের কাজে লাগবে। যে আমরা একটু আগে পড়লাম যে বা কালকের যে রিয়াকশনটা পড়েছিলাম যে এন্ডোথার্মিক রিয়াকশন এবং এক্সোথার্মিক রিয়াকশন, তো এন্ডোথার্মিক এবং এক্সোথার্মিক রিয়াকশন এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে আমরা হট প্যাক বা কোল্ড প্যাক তৈরি করব। তো এখন হট প্যাকটা কি জিনিস সেটা একটু দেখো। হট প্যাকটা খুবই সিম্পল একটা জিনিস, যেখানে দুইটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে দুই রকমের কেমিক্যাল রাখা হয়। তো কেমিক্যালটা কি কি, একটা হলো ওয়াটার আর একটা হলো
ক্যালসিয়াম ক্লোরাইড অথবা ম্যাগনেসিয়াম সালফেট অথবা সোডিয়াম অ্যাসিটেট, এই ধরনের দুইটা ব্যাগ। তো ব্যাগ দুইটা এমনভাবে রাখা হয় যেন যে ছোট্ট একটা ব্যাগ থাকে, সেই ছোট ব্যাগের মধ্যে থাকে ওয়াটার। ওয়াটারও কিন্তু একটা কেমিক্যাল, তবে এই কেমিক্যালটা আমাদের শরীরের জন্য এত খারাপ না বলে এটা আমাদের কাছে মনে হয় না যে আসলে এটা একটা কেমিক্যাল। তবে যেহেতু অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে ওয়াটার তৈরি হয়, তো সেক্ষেত্রে আমরা ওয়াটারকে কেমিক্যাল হিসেবেও বলতে পারি, নো ডাউট। আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা বললাম যে ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট অথবা সোডিয়াম অ্যাসিটেট এর যে কোনো একটা কেমিক্যাল, মনে করো এই যে হলো আমার একটা অরিজিনাল হট প্যাকের ব্যাগ। তো এর ভিতরে মানে এই যে বাইরে এটা কিন্তু ইনসুলেটর না, জাস্ট হিট ট্রান্সফার করতে পারবে, তবে এটা ওয়াটারকে প্রিভেন্ট করে, প্লাস্টিকের ব্যাগের মতো, জাস্ট অরিজিনাল প্লাস্টিকের ব্যাগ, তবে সেটা একটু শক্ত, যাতে খুব সহজেই আমরা যেমন পলিথিন বা প্লাস্টিক নর্মালি বাজার করার জন্য যে সাদা সাদা খুব পাতলা পলিথিন ইউজ করি, ওটার থেকে একটু ভালো কোয়ালিটির। আচ্ছা, তখন এই যে ব্যাগটা আছে, এই ব্যাগের ভিতরে রাখা হয়েছে ছোট্ট আর একটা পলিথিন ব্যাগ, যেটা খুবই পাতলা এবং খুব সহজেই ওই পাতলা ব্যাগটা ছিঁড়ে যেতে পারে অথবা মানে ছিদ্র হয়ে যেতে পারে। তো তার ভিতরে রাখা হয় ওয়াটার, এবং এই যে বড় ব্যাগটা, এই বড় ব্যাগের ভিতরে এবং আউটসাইড অফ দ্য ওয়াটার ব্যাগের বাইরে এর যে কোনো একটা কেমিক্যাল রাখা হয়। তো ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট অর সোডিয়াম অ্যাসিটেট এর যে কোনো একটা কেমিক্যাল, ইনক্লুডিং আর ছোট্ট আর একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে ওয়াটার। তাহলে এই দুইটা কেমিক্যাল যতক্ষণ পর্যন্ত একটা আর একটার গায়ে না লাগবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো সমস্যা নেই, তুমি বছরের পর বছর রেখে দিতে পারবা অথবা মাসের পর মাস এটা রেখে দিতে পারবা। তো যখন ওই যে ভিতরের যে প্লাস্টিকের ব্যাগে আমরা পানি নিছিলাম, সেই পানিটা যদি কোনোভাবে মানে প্লাস্টিকের ব্যাগটা ছিদ্র হয়ে কোনোভাবে যদি এই কেমিক্যালসগুলো যে কোনো একটার সাথে লেগে যায়, তাহলে এক ধরনের বিক্রিয়া সম্পন্ন হবে, কারণ এইখানে এই সবগুলো কিন্তু একটা একটা আয়নিক কম্পাউন্ড, তাই না? আয়নিক কম্পাউন্ড, তাহলে আয়নিক কম্পাউন্ড হলে সেক্ষেত্রে এইটা ওয়াটারের সাথে ডিজলভ হয়ে যাবে, এগুলো একটা একটা সল্ট। তাহলে দেখো, একটা ক্যালসিয়াম ক্লোরাইড এটা একটা সল্ট, ম্যাগনেসিয়াম সালফেট এটাও সল্ট, এটা সোডিয়াম অ্যাসিটেট এটাও একটা সল্ট। তাহলে এই যে ভিন্ন ভিন্ন সল্ট, এই সল্টগুলো যখন পানির সাথে বিক্রিয়া করবে অথবা পানিতে ডিজলভ হয়ে যাবে, এই যে প্রসেসটা, এই প্রসেসটা হলো একটা এক্সোথার্মিক প্রসেস। তাহলে যে এই যে ব্যাগটা নিলাম, এই ব্যাগের ভিতরে আছে কি, ছোট্ট পলিথিন ব্যাগের মধ্যে আছে ওয়াটার, আর বড় ব্যাগের মধ্যে আছে ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট ও ক্যালসিয়াম অ্যাসিটেট যে কোনো একটা। তখন এইটা যখন আমাদের এইটা দরকার হবে, যেই মুহূর্তে আমাদের এরকম হট প্যাকটা দরকার, মানে আমাদের উত্তপ্ত কোনো কিছু একটা দরকার, শীত প্রধান দেশে মানুষ যখন অতিরিক্ত ঠান্ডা ফিল করে, তখন কি করে, এরকম একটা প্যাক ওদের ব্যাগের মধ্যে অথবা যে কোনো জায়গায় থাকে, সাথে করে রাখে। যখন দরকার হবে তখন কি করবে, হাত দিয়ে ওই যে এটাকে একটু জোরে চাপ দেওয়া হয়, যদি এই প্যাকেটটাকে যদি হাত দিয়ে একটু জোরে চাপ দেওয়া হয়, তাহলে ওই ভিতরে যে ছোট্ট পলিথিনের ব্যাগের মধ্যে, পাতলা ব্যাগের মধ্যে পানি আছে, ওই পানিটা তখন মানে ওই পানির পলিথিনের ব্যাগটা ছিঁড়ে যাবে, তো ছিঁড়ে যাবে অথবা ভেঙে যাবে অথবা নষ্ট হয়ে যাবে। তখন পানিটা এই কেমিক্যালসগুলোর সাথে মিলে যাবে এবং তখন সাথে সাথে খুব তাপ উৎপন্ন হবে, মানে এক্সোথার্মিক বিক্রিয়া। এই যে এক্সোথার্মিক রিয়াকশনের মাধ্যমে এই ক্যালসিয়াম ক্লোরাইড ওয়াটারের সাথে বিক্রিয়া করে অনেকটা তাপ উৎপন্ন করে, যেই তাপে আমরা আমাদের হাত পা যে কোনো জিনিস গরম করতে পারি। তাহলে এই হলো আমাদের হট প্যাকের জিনিসটা, হট প্যাকটা আমাদের কি কাজে লাগছে অথবা কিভাবে তৈরি হয়, সেই টেকনোলজিটা তোমরা এখানে শিখলা। তার মানে আমাদের এই যে এক্সোথার্মিক এবং এন্ডোথার্মিক রিয়াকশন, তার মানে আমরা এইখানে একটা এক্সোথার্মিক রিয়াকশনের এক্সাম্পল দেখলাম। এবারে চলে যাই আমরা এন্ডোথার্মিক প্রসেসের মধ্যে। দেখো, কোল্ড প্যাক একই রকমের ফাংশন, দুইটা পলিথিন ব্যাগের মধ্যে ভিতরেরটায় থাকছে পানি আর বাইরেরটায় থাকছে অন্য আরেক ধরনের কম্পাউন্ড, যেটার নাম হলো অ্যামোনিয়াম নাইট্রেট। তো অ্যামোনিয়াম নাইট্রেট, এই যে অ্যামোনিয়াম নাইট্রেট আর প্লাস্টিকের ব্যাগের মধ্যে পানি,
এই হলো আমার কোল প্যাক। তাহলে এই কোল প্যাকের মধ্যে যখন আমার ছোট ব্যাগের মধ্যে পানি আর বড় ব্যাগের মধ্যে অ্যামোনিয়াম নাইট্রেট এই দুইটা কম্পাউন্ড থাকবে, তখন যখন আমাদের এই আমরা এখন যে গরমে ফিল করতেছি মানে এখনকার আবহাওয়া, তবে আজকে একটু ভালো মনে হচ্ছে, তো এই গত কয়েকদিনের আবহাওয়া যে এতটা উত্তপ্ত ছিল যে কারণে মনে হয় যে আমরা যদি ফ্রিজের কাছাকাছি থাকতে পারি অথবা এসি রুমে থাকতে পারি একটু শান্তি লাগে। তো ঠিক একই রকম যখন খুব বেশি উত্তপ্ত হয়ে যায় তখন কি করতে হয় যে আমরা ওই যে প্লেয়ারদের কথা বলছিলাম, প্লেয়ারদের যদি কোনো জায়গায় ইনজুর্ড হয় তো সেই জায়গায় যদি একটু কোল্ড থেরাপি দেওয়া যায় তখন তারা পেইনটা রিলিজ ফিল করে অথবা রিলিফ পায়। তো একইভাবে ওই একই জিনিস আমরা এখানে ব্যবহার করছি যে এই প্যাকেটের মধ্যে আছে কিছু পরিমাণ ছোট্ট একটা ব্যাগের মধ্যে পানি আর বড় ব্যাগের মধ্যে আছে যে অ্যামোনিয়াম নাইট্রেট। তাহলে এই দুইটা মিক্স মানে যখন করব, যখন ব্যবহার করতে হবে তখন হাত দিয়ে একটু চাপ দাও, জোরে চাপ দিলেই তখন কি হয়ে যাবে ওই প্লাস্টিকের ব্যাগের থেকে পানিটা বের হয়ে যাবে এবং তখন অটোমেটিক্যালি অ্যামোনিয়াম নাইট্রেট এবং পানির বিক্রিয়া শুরু হয়ে যাবে। তো বিক্রিয়া শুরু হয়ে গেলে তখন কি হবে যে এটা হলো একটা এন্ডোথার্মিক প্রসেস, মানে এই বিক্রিয়াটা হওয়ার জন্য তোমার কিছু পরিমাণ তাপ দরকার হবে। তো এই তাপটা কোথা থেকে নেবে? এনভায়রনমেন্ট থেকে নেবে। তাহলে এনভায়রনমেন্টটা কি? আমার হাতে অথবা আমার শরীরের যে কোনো একটা অংশের সাথে এটা আছে, যুক্ত আছে। তো সেই ক্ষেত্রে কি হবে আমার হাতের থেকে ও কিছু পরিমাণ এনার্জি নিয়ে নেবে এবং তখন বিক্রিয়াটা হবে এবং তখন আমরা মনে করব যে এই বস্তুটা ঠান্ডা বা কোল্ড। তো এইভাবেই কিন্তু আমরা এই কোল্ড প্যাকটা তৈরি করব এবং কোল্ড প্যাকটা এইভাবে কাজ করে। তবে একটা জিনিস যে এই যে রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট যা আছে, এই যে আমরা যতটুকু পরিমাণ পানি এবং অ্যামোনিয়াম নাইট্রেট ইউজ করতেছি এর ভিতরে, তো সেটা আসলে রিঅ্যাকশনের লাইফ টাইমটা কিন্তু খুব বেশি না, অ্যারাউন্ড 15 to 20 মিনিটস। তাহলে মাত্র 15-20 মিনিটের মধ্যে তোমার এইটা কিন্তু আবার নর্মাল টেম্পারেচার চলে আসবে। তো সেই ক্ষেত্রে তোমরা এই যদি কোল্ড প্যাকটা ব্যবহার করো 15 থেকে 20 মিনিট পর্যন্ত মোটামুটি ভালো কোল্ড ফিল করবা, তারপরে কিন্তু রিঅ্যাকশনটা আর হবে না, কারণ রিঅ্যাকশনের একটা লাইফ টাইম আছে, তো যে আসলে এই মধ্যে বিক্রিয়াটা শেষ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তোমরা মাত্র 15 থেকে 20 মিনিট পর্যন্ত বিক্রিয়াটা করতে পারবা, ইউজ করতে পারবা। এই হলো okay. We have completed this topic cold pack. Now we will be learning about the enthalpy of reaction, already what I have mentioned in the first slide. The thermochemical measurements are made either at constant volume or constant pressure. আসলে আমরা যে কোনো রিঅ্যাকশন স্টাডি করতে যাই না কেন আমাদের একটা নির্দিষ্ট ভেসেল এর কাজটা করতে হয়। ভেসেল মানে কন্টেইনার। তো কন্টেইনারে অথবা ল্যাবরেটরিতে যদি আমরা রিঅ্যাকশনটা করি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে একটা কন্টেইনারে নিতে হবে। সেটা হতে পারে আমাদের এটা আইসোলেটেড কন্টেইনার অর সামথিং, অথবা একটা ওপেন অর ক্লোজড অথবা পার্শিয়ালি ওপেন, এরকম কোনো একটা কন্টেইনার হতে পারে। তবে নর্মালি আমরা যে কোনো ধরনের রিঅ্যাকশন করে থাকি ল্যাবরেটরিতে যখন করি তখন আমাদের কিন্তু টেম্পারেচারের চেঞ্জটা আমরা আসলে টেম্পারেচার না, আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে যখন আমরা ল্যাবরেটরিতে রিঅ্যাকশন করি তখন আমরা আসলে প্রেশারটাকে মনে করি কনস্ট্যান্ট। কারণ কি? কারণ হলো যে আমাদের এনভায়রনমেন্টাল প্রেশার 1 অ্যাটমসফিয়ার, এবং আমরা যদি খোলা জায়গায় বা খোলা বাতাসে বিক্রিয়াটা করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে কন্ডিশনটা সেই কন্ডিশনটাকে কনস্ট্যান্ট প্রেশার হিসেবে ধরে নিতে পারি। তো নর্মালি এই কনস্ট্যান্ট প্রেশারে যদি রিঅ্যাকশনটা হয় সেক্ষেত্রে ভলিউমটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যে তুমি যদি কোনো একটা প্রোডাক্ট পাও গ্যাসিয়াস, তাহলে সেক্ষেত্রে যদি তুমি গ্যাস পাও তাহলে গ্যাসটা কি হবে আমাদের কনস্ট্যান্ট প্রেশারের কথা বলছি, কিন্তু ভলিউমটা কিন্তু তখন আর কনস্ট্যান্ট থাকছে না, কারণ এটা ওপেন স্পেসে ভলিউমটা ছড়িয়ে যাচ্ছে, অথবা তুমি যদি একটা কোনো কন্টেইনারে নাও তাহলে সেই ভলিউমটা আস্তে 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 ফিল আপ হয়ে যাবে। আচ্ছা, তাহলে যে কোনো ধরনের আমরা রিঅ্যাকশন দেখি না কেন, যে কোনো ধরনের মানে রিঅ্যাকশন স্টাডি করি সেটা করে থাকি আইদার এ কনস্ট্যান্ট ভলিউম অর কনস্ট্যান্ট প্রেশার।
তো এখন at constant volume no external work is performed। আমরা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারের মধ্যে কিন্তু এটা অলরেডি পড়ে আসছি, যেখানে কনস্ট্যান্ট ভলিউমের কথা বলবো সেখানে কিন্তু কোনো এক্সটার্নাল ওয়ার্ক হবে না। কারণ কি, আমরা এক্সটার্নাল ওয়ার্কের ডেফিনিশনটাই বলেছিলাম হলো যে প্রেসার মাল্টিপ্লাইড বাই দ্য ভলিউম চেঞ্জ। তো যদি ভলিউমটা কনস্ট্যান্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো যে ভলিউম কনস্ট্যান্ট মানে সময়ের সাথে ভলিউমের কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে ডেল্টা ভি মাল্টিপ্লাই ডেল্টা ভির ভ্যালুটা তখন কি হবে, জিরো হয়ে যাবে। তো জিরো হয়ে গেলে সেক্ষেত্রে আমাদের যে দেয়ার উইল বি নো ওয়ার্ক পারফর্ম ডিউ টু দ্য চেঞ্জ ইন ভলিউম। তাহলে at constant volume no external work is performed, the change in internal energy is the change in chemical reaction। তাহলে আমরা যে ইন্টারনাল এনার্জি at constant volume no external work is performed, the change in internal energy, এই ইন্টারনাল এনার্জিটাই তখন কিন্তু হিট চেঞ্জ হিসেবে আমরা পাবো। তার মানে এনথালপি চেঞ্জ ডেল্টা এইচ এবং ডেল্টা ই তখন সমান হয়ে যাবে, কারণ আমরা ডেল্টা এইচ এর যে ডেফিনেশনটা পেয়েছিলাম, যে ডেল্টা এইচ এর ডেফিনেশনটা ছিল কি, ডেল্টা ই প্লাস পি ইন্টু ডেল্টা ভি, তাই না? মনে আছে যে তাহলে এনথালপি চেঞ্জ বা এনথালপির ডেফিনেশনটা আমরা পড়েছিলাম যে ইন্টারনাল এনার্জি প্লাস পি ইন্টু ডেল্টা ভি এর মাল্টিপ্লাই, এটাকে আমরা বলেছিলাম এনথালপি। তাহলে at constant pressure both internal energy and work is done। তাহলে সেক্ষেত্রে আমি যে ল্যাবরেটরির কথা বলেছি, ল্যাবরেটরিতে যদি আমরা এক্সপেরিমেন্ট করি তখন আমাদের হয় কি, যে প্রেসারটা কনস্ট্যান্ট থাকে কিন্তু ভলিউমটা তখন আর কনস্ট্যান্ট থাকে না। তো ভলিউম যদি কনস্ট্যান্ট না থাকে দেন হোয়াট উইল হ্যাপেন, যে তখন যদি ভলিউম পরিবর্তন হয় সে ভলিউম ডিক্রিজ করতে পারে অথবা ইনক্রিজ করতে পারে, মানে চেঞ্জ হচ্ছে। তাহলে ভলিউম যদি চেঞ্জ হয় দেয়ার উইল বি সাম ওয়ার্ক ডিউ টু দ্য চেঞ্জ ইন ভলিউম, হোয়ার ইজ, তাহলে ভলিউম ওয়ার্ক ডান এর ইকুয়েশনটা তখন কি হবে, পি ইন্টু ডেল্টা ভি। তাহলে টোটাল এনথালপি চেঞ্জটা তখন কি হবে, ইনক্রিজ ইন ইন্টারনাল এনার্জি প্লাস পি ইন্টু ডেল্টা ভি। তাহলে এক কনস্ট্যান্ট প্রেসার বোথ ইন্টারনাল এনার্জিও বাড়বে বা চেঞ্জ হবে এবং ওয়ার্ক ইজ ডান বিকজ অফ এক্সপ্যানশন আর কন্ট্রাকশন। তাহলে ওয়ার্কটা এক্সপ্যানশন বা কন্ট্রাকশনের জন্য অথবা ভলিউম চেঞ্জের জন্য কিছু পরিমাণে কাজ সম্পন্ন হবে। ওকে, to study the heat change for reactions taking place at constant pressure and temperature, chemists have introduced a new term called enthalpy। যে অলরেডি আমরা এনথালপি কিন্তু থার্মোডাইনামিক্সের চ্যাপ্টারে শিখে আসছি, তো আবার একটু রিপিট করছি যে আসলে এই যে হিট চেঞ্জ টেকিং প্লেস অ্যাট কনস্ট্যান্ট প্রেসার অ্যান্ড কনস্ট্যান্ট টেম্পারেচার, যে কনস্ট্যান্ট টেম্পারেচার এবং কনস্ট্যান্ট প্রেসারে এই যে হিট চেঞ্জটাকে করার জন্য, এস্টিমেট করার জন্য অথবা ইন্ট্রোডিউস করার জন্য নতুন একটা টার্ম ইউজ করা হয়েছে, সেটা হলো এনথালপি। তাহলে এনথালপি অফ দ্য সিস্টেমটা কি জিনিস, the sum of internal energy and the product of its pressure and volume, যেটাকে আমরা ইকুয়েশন হিসেবে লিখতে পারি দ্যাট ইজ এনথালপি এইচ ইকুয়াল ই প্লাস পিভি। আমি বলেছিলাম ডেল্টা এইচ ইকুয়াল ডেল্টা ই প্লাস পি ইন্টু ডেল্টা ভি, মানে যেখানে ই হলো ইন্টারনাল এনার্জি, পি অ্যান্ড ভি আর ইন্টারনাল এনার্জি, প্রেসার অ্যান্ড ভলিউম অফ দ্য সিস্টেম রেসপেক্টিভলি। জাস্ট প্রত্যেকটাকে আমরা ডিফাইন করে দিলাম, এটা এনথালপি, এটা ইন্টারনাল এনার্জি, এটা হলো প্রেসার, এটা হলো ভলিউম। ওকে, a change in enthalpy delta H accompanying a process can be measured accurately and is given by the expression। তো নরমালি কিন্তু আমরা আসলে কোনো একটা স্পেসিফিক কন্ডিশনের যে অথবা স্পেসিফিক সিচুয়েশনের এনথালপি ডিটারমিন করতে পারি না, বাট উই ক্যান এস্টিমেট দ্য চেঞ্জ, মানে কোনো একটা রিয়াকশন সম্পন্ন হলে সেই রিয়াকশনের জন্য রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের এনার্জি, এই দুইটার এনার্জিটা আমরা এস্টিমেট করে ডিফারেন্সটা বের করলে যে এনার্জিটা পাবো সেটাই হলো এনথালপি চেঞ্জ। তাহলে আমরা ওই স্টেটের স্পেসিফিক এনার্জি বা এনার্জির এস্টিমেট করতে পারি কিন্তু নট এনথালপি। তো সেক্ষেত্রে যে আমরা বলি কি যে এ চেঞ্জ ইন এনথালপি অ্যাকম্পানিং এ প্রসেস ক্যান বি মেজার্ড অ্যাকুরেটলি অ্যান্ড ইজ গিভেন বাই দ্য এক্সপ্রেশন। এই যে এক্সপ্রেশন দিয়ে আমরা তাহলে change in enthalpy equal enthalpy of products minus enthalpy of reactants equal Hp minus Hr, that means
enthalpy of product minus enthalpy of reactant. If delta V the change in volume at constant temperature and pressure, যদি কনস্ট্যান্ট টেম্পারেচার এবং প্রেসারে যে ডেল্টা ভি পরিবর্তন হয় ভলিউম, তাহলে ওয়ার্ক ডান কতটুকু হবে? The thermal effect observed will be sum of the change in internal energy delta E and the work done in the expansion of or contraction, that is delta H equal delta E plus P into delta V. Maybe আমি একই জিনিস রিপিট করছি, কারণ ওই থার্মোডাইনামিক্সেও পরে আসছি, এই যে আজকের লেকচারও প্রথম স্লাইডে দেখালাম বললাম, সেই জিনিসগুলোই আমরা থিওরির একটু লিটারেচার থেকে দেখছি বা বই থেকে দেখছি। The heat change in a process is equal to its change in internal energy delta E at constant volume. আচ্ছা, যে কথাটা আমরা বলেছিলাম যে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনে যদি ডেল্টা ভি এর পরিমাণটা 0 হয়, ডেল্টা ভি ইকুয়াল যদি 0 হয়, সেই ক্ষেত্রে কি হবে? এই টোটাল টার্মটা পি ইন্টু ডেল্টা ভি, এই টার্মটাই কিন্তু তখন ভ্যানিশ হয়ে যাবে। তো তখন এখানে কোনো টার্ম থাকবে না, 0 হয়ে গেল। তাহলে ডেল্টা এইচ ইকুয়াল ডেল্টা ই, তাহলে এনথালপি চেঞ্জ উইল বি ইকুয়াল টু দ্য ইন্টারনাল এনার্জি, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। এই তাহলে সেই কথাটাই বলা হয়েছে, দ্য হিট চেঞ্জ ইন এ প্রসেস ইজ ইকুয়াল টু ইটস চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ডেল্টা ই অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। It gives at constant pressure the enthalpy change. তার মানে ডেল্টা এইচ আর ডেল্টা ই তখন সেম হচ্ছে, that is delta E equal heat change at constant volume and delta H heat change at constant pressure. এই দুইটা ডেল্টা ই এবং ডেল্টা এইচ দুইটা কিন্তু একই জিনিস, কিন্তু আমরা এক্সপ্লেন করছি ভ্যালু কিন্তু সেম। ভ্যালু যদি সেম হয় সেক্ষেত্রে আমরা এখানে বলছি যে ডেল্টা এইচটাকে বলছি যে হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, আর ডেল্টা ই হলো হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, যেখানে কোনো ওয়ার্ক ডান ডিউ টু চেঞ্জ ইন ভলিউম হয় না। আচ্ছা, তাহলে কালকে আমি আর একটা কথা বলেছিলাম, কালকে না ঠিক লাস্ট ক্লাসে, যে ফর রিয়াকশনস ইনভলভিং সলিডস অ্যান্ড লিকুইড চেঞ্জ ইন ভলিউম ইজ ডেল্টা ভি ইজ ভেরি স্মল। মানে কোনো একটা রিয়াকশনের ক্ষেত্রে যদি আমাদের রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্ট যদি লিকুইড বা সলিড হয়, তো সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম কি যে সলিড বা লিকুইডের ক্ষেত্রে ভলিউমের চেঞ্জটা খুব কম, হুইচ ইজ নেগলিজিবল অর ক্লোজ টু 0। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে না, এই যে ডেল্টা ভি পাবো না, অলমোস্ট ডেল্টা ভি মানে চেঞ্জ ইন ভলিউম উইল বি ইকুয়াল টু 0, সো দিস টার্ম উইল বি 0, সো ডেল্টা এইচ অ্যান্ড ডেল্টা ই উইল বি সেম। সো যদি কোনো রিয়াকশনে কোনো রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্ট এর কম্পোনেন্ট বা স্টেট যদি হয়ে থাকে সলিড বা লিকুইড হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, ফর রিয়াকশনস ইনভলভিং সলিডস অ্যান্ড লিকুইড দ্য চেঞ্জ ইন ভলিউম ডেল্টা ভি ইজ ভেরি স্মল অ্যান্ড দ্য টার্ম পি ইন্টু ডেল্টা ভি ইজ নেগলিজিবল। ফর সাচ রিয়াকশনস delta H is equal to delta E. For gases we must specify if the reaction has taken place at constant volume or pressure, because the value of P into delta V is significant. মানে গ্যাসের ক্ষেত্রে কিন্তু ভলিউমের চেঞ্জটা খুবই প্রেসাইজ, মানে অনেক বেশি পরিমাণে এটা হবে এবং এটা বাদ দেওয়ার মতো কোনো স্কোপ নাই। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের P into delta V এর ভ্যালুটা অনেক বেশি হবে। মোস্ট অফ সাচ রিয়াকশনস স্টাডিড অ্যাট কনস্ট্যান্ট প্রেসার অ্যান্ড চেঞ্জ ইন এনথালপি ডেল্টা এইচ ইজ ইনভলভ। তো সেই ক্ষেত্রে ডেল্টা এইচ এর ভ্যালুটা আমাদের অবশ্যই থাকবে। ওকে, এখন আমরা একটু ম্যাথামেটিক্যাল প্রবলেম দেখি। একটা প্রবলেম দেওয়া আছে, দ্য হিট অফ কম্বাসশন। আচ্ছা, কম্বাসশন রিয়াকশন কালকে পড়েছিলাম বায়োঅর্গানিকের মধ্যে, তো সেখানে বলেছিলাম যে অ্যালকিনের কম্বাসশন, এই যে একই জিনিস কিন্তু, এই দেখো অ্যালকিন বা ইথিন, তাই না, C2H4। তাহলে এই যে আমরা দেখছি দ্য হিট অফ কম্বাসশন অফ ইথিলিন অ্যাট 17 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ইজ 332.19 কিলো ক্যাল। এখন কি করতে হবে, ক্যালকুলেট দ্য হিট অফ কম্বাসশন অ্যাট কনস্ট্যান্ট প্রেসার কনসিডারিং ওয়াটার টু বি ইন লিকুইড স্টেট। মানে আমাদেরকে বলা হয়েছে যে এই যে ওয়াটারটা কিন্তু লিকুইড স্টেটে থাকবে। তো তোমাদের এখন করতে হবে কি, যে আমরা গতকালকে যখন ইথিলিনের কম্বাসশন রিয়াকশন পড়েছিলাম তখন আমি বলেছিলাম কি কিছু পরিমাণ এনার্জি রিলিজ করে, যে
হিট অফ মানে ওই রিয়াকশনটাকে আমরা এক্সোথার্মিক রিয়াকশন হিসেবে বলেছিলাম, কারণ কম্বাসশন রিয়াকশন মানে বার্ন উইথ অক্সিজেন। তো সেক্ষেত্রে যে কোনো ধরনের বার্নিং হলে সেক্ষেত্রে কিছু পরিমাণ এনার্জি তৈরি হবে, এবং আমি সেটাকে একটা লো কোয়ালিটির ফুয়েল হিসেবে ডেসক্রাইব করেছিলাম বা মেনশন করেছিলাম। নাও উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য হিট অফ কম্বাসশন অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। তাহলে কনস্ট্যান্ট প্রেশারে আমাদের কি করতে হবে, যে এই রিয়াকশনে হিট অফ কম্বাসশন মানে এই ইথিলিনের হিট অফ কম্বাসশন বা পোড়াইতে কতটুকু পরিমাণে এনার্জির পরিবর্তন হয় সেইটা আমাদেরকে হিসাব করতে হবে। তো এখন এখান থেকে একটু তোমরা ডেল্টা এনটা বের করার চেষ্টা করো। তো ডেল্টা এনটা আছে কি দেখো, ডেল্টা এন আমরা বলেছি কি চেঞ্জ ইন নাম্বার অফ মোলস বিটুইন প্রোডাক্টস অ্যান্ড রিয়াক্ট্যান্টস। তাহলে প্রোডাক্টস কি কি আছে, কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার। তো কার্বন ডাইঅক্সাইড এর আছে 2 মোল, ওয়াটার আছে 2 মোল, রিয়াক্ট্যান্ট আছে ইথিলিন এবং অক্সিজেন গ্যাস। তো এখানে রিয়াক্ট্যান্টের আছে 1 মোল, এখানে আছে 3 মোল, এখানে আছে 2 মোল, এখানে আছে 2 মোল। কিন্তু আমি যখন এই করছি দেখো, এই যে মোলগুলোকে ডিফাইন করছি, দেখো এটার জন্য লিখছি 1 মোল, এটার জন্য 3 মোল, এটার জন্য 2 মোল, আর এটার জন্য লিখেছি নেগলিজিবল ভলিউম। কারণ কি, আমরা এখানে এই যে স্টেটটা পাচ্ছি ওয়াটার লিকুইড স্টেটে আছে, যে কারণে এই ভলিউমটাকে আমরা বলছি নেগলিজিবল। কারণ এইমাত্র আগের স্লাইডটাই আমরা মেনশন করেছিলাম যে চেঞ্জ ইন ভলিউম ডিউ ফর দ্য সলিড অর লিকুইড রিয়াক্ট্যান্ট অর প্রোডাক্ট উইল বি নেগলিজিবল অথবা ক্লোজ টু জিরো। তো সেই কারণে ডেল্টা ভি এর ভ্যালু অথবা পি ইন্টু ডেল্টা ভি এর ভ্যালু আমরা তেমন কিছু পাবো না বা জিরোর কাছাকাছি থাকবে, যে কারণে আমরা ওইটা কনসিডার করব না। সো হোয়াট উইল বি দ্য ডেল্টা ভ্যালু অফ ডেল্টা এন? ডেল্টা এন ইকুয়াল, তাহলে প্রোডাক্টসের নাম্বার অফ মোলস হলো মাত্র 2, তাহলে 2 এন্ড রিয়াক্ট্যান্টসের 1 প্লাস 3 এ হলো রিয়াক্ট্যান্টসের আছে। তাহলে ডেল্টা এন ইকুয়াল 2 মাইনাস 4 মাইনাস ইকুয়াল মাইনাস 2। আচ্ছা, তাহলে আমাদের কি করতে বলছে, ক্যালকুলেট দ্য হিট অফ কম্বাসশন অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। তাহলে কনস্ট্যান্ট প্রেশারে আমাদের হিট অফ কম্বাসশনটা বের করতে হবে। যে যখন একটা জিনিস দিয়ে আছে কি, দ্য হিট অফ কম্বাসশন অফ ইথিলিন অ্যাট 17 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, যেখানে কোনো ওয়ার্ক ডান ডিউ টু চেঞ্জ ইন ভলিউম সম্পন্ন হবে না। তাহলে সেটা আমরা ডেল্টা ই এর পরিমাণটা পেয়ে যাচ্ছি এখানে কিন্তু। তাহলে ডেল্টা ই দেওয়া আছে, তাহলে এটা হলো ডেল্টা ই, আর আমাদেরকে বের করতে হবে ডেল্টা এইচ। ওকে, উই নো দ্যাট ডেল্টা এইচ ইকুয়াল ডেল্টা ই প্লাস ডেল্টা এন আর টি। তাহলে ডেল্টা এইচ আমরা এখানে ডেল্টা ই এর ভ্যালু এটা অলরেডি দেওয়া আছে, কারণ এখানে বলে দেওয়া আছে যে দ্য হিট অফ কম্বাসশন অফ ইথিলিন অ্যাট 17 ডিগ্রি সেলসিয়াস অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, মানে কনস্ট্যান্ট ভলিউমে যেটা এনার্জি চেঞ্জ হবে সেটাই কিন্তু ডেল্টা ই। তাহলে ডেল্টা ই এর ভ্যালুটা এটা দেওয়া আছে। সো ডেল্টা ই ইকুয়াল 332.19 কিলোক্যাল, আর টেম্পারেচার কত দেওয়া আছে 17 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 17 ডিগ্রি সেলসিয়াসকে আমরা কেলভিনে কনভার্ট করি, তাহলে কেলভিনে নিলে 273 প্লাস 17 ইকুয়াল 290 কেলভিন। আর আর এর ভ্যালু দেওয়া আছে, যে আর এর ভ্যালু আমরা জানি, আর একটা গ্যাস কনস্ট্যান্ট, তো সেটাকে আমরা এইখানে বলছি কি, এই যে 2 ক্যাল আছে, 2 ক্যালোরিকে আমরা এখানে কনভার্ট করছি কিলো ক্যালোরিতে, কারণ আমাদের এখানে ইউনিটগুলো এনার্জি দেওয়া আছে কিলো ক্যালোরিতে, তারপর কেলভিনে আছে। তো আমরা সেক্ষেত্রে আর এর ভ্যালুটাকে মানে ক্যালোরি থেকে কিলো ক্যালোরিতে নিয়ে নিলাম। তো হলো কি 2 × 10⁻³ কিলো ক্যাল। এখানে আমার একটু এটা করতে হবে। আচ্ছা, এখানে এটা হবে, তাহলে এটা মাল্টিপ্লাইড বাই 2 × 290, তাহলে যা হলো ভ্যালুটা এর সাথে 333 এর সাথে আমরা অ্যাড করে দিলাম, তাহলে 332.19 প্লাস 2 × 10⁻³ যা আসলো ক্যালকুলেট করে -333.3 কিলো ক্যাল। এই হলো আমাদের এই প্রবলেমের সলিউশন, যে যখন আমরা অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, তার মানে ভলিউম চেঞ্জের জন্য কিছু পরিমাণ ওয়ার্ক পারফর্ম হবে অথবা ডান হবে, তখন আমরা এনার্জি চেঞ্জটা কতটুকু পাবো সেটাকেই বলছি আমরা এনথালপি চেঞ্জ। তাহলে ডেল্টা এইচ এর ভ্যালু পাওয়া গেল -333.3 কিলো ক্যাল।
Okay, then another problem. The heat of combustion of methane at 298 Kelvin at constant pressure is 17.890 kilocal. Calculate its heat of formation at constant volume. তাহলে কনস্ট্যান্ট ভলিউমে আমাদের হিট অফ ফরমেশনটা কত হবে সেটা বের করতে হবে। তো আর এর ভ্যালু দেওয়া আছে স্পেসিফিক্যালি যে আর ইকুয়াল 1.987 ক্যালোরি পার ডিগ্রি পার মোল। তো আগের ইকুয়েশনটাও কিন্তু আমাদের ওইরকম এই আর এর ভ্যালুটাকে একটু এরকম করে মেনশন করা দরকার ছিল, শুধু আর ইকুয়াল 2 ক্যালোরি না, এটাকে আমাদেরকে লিখতে হবে ক্যালোরি পার ডিগ্রি পার কেলভিন, এরকম সরি এইরকম পার মোল, পার কেলভিন পার মোল। তাহলে ক্যালোরি পার কেলভিন পার মোল। তো এখন আমাদের প্রবলেমটা কি ছিল যে ক্যালকুলেট ইটস হিট অফ ফরমেশন। তাহলে হিট অফ ফরমেশন অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। কনস্ট্যান্ট ভলিউমে যদি আমাদের হিট অফ ফরমেশনটা এস্টিমেট করতে হয়, তো আমরা একইভাবে আমাদের ইকুয়েশনটা জানি কি ডেল্টা এইচ ইকুয়াল ডেল্টা ই প্লাস পি ইন্টু ডেল্টা ভি। তো আমাদের এইটা দেওয়া আছে কি কনস্ট্যান্ট প্রেশারে। কনস্ট্যান্ট প্রেশারে মানে কি ডেল্টা এইচ এর ভ্যালু দেওয়া আছে, তাই না? Heat of formation of methane at 298 Kelvin at constant pressure is 17.890. constant pressure যদি দেওয়া থাকে 17.890 কিলোক্যাল, তো সেই ক্ষেত্রে আমাদের দেওয়া আছে বের করতে হবে কি ডেল্টা ই, তাই না? the heat of formation of methane আমাদের বলছে কি যে calculate the heat of formation at constant volume। তো কনস্ট্যান্ট ভলিউমে যে হিট অফ ফরমেশনটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে, তার মানে ডেল্টা ই এর ভ্যালুটা। তো এখন আমরা ওই ইকুয়েশনটাই ফলো করব, ইউজ করব। তো এই রিয়াকশনটা আগে দেখি যে হিট অফ ফরমেশন অফ মিথেন সেটা কিভাবে হয়। কার্বন সলিড প্লাস কার্বন সলিড দেওয়া হয়েছে কেন? কারণ হলো আমরা নর্মাল টেম্পারেচারে কার্বনকে কয়লা হিসেবে বা সলিড হিসেবে পাই। তো সেক্ষেত্রে কার্বন সলিড প্লাস হাইড্রোজেন গ্যাস 2 মোল অফ হাইড্রোজেন গ্যাস, এটা থেকে পাচ্ছি কি আমরা মিথেন গ্যাস। তাহলে মিথেন গ্যাসের ডেল্টা এইচ এর ভ্যালু দেওয়া আছে -17.89 কিলোক্যাল। তো এখন ডেল্টা এনটা বের করি। এই হলো প্রোডাক্ট, রিয়াক্ট্যান্টের এখানে আছে 1 মোল, এখানে আছে 2 মোল। তাহলে আবার এইটা আছে সলিড। তো সলিড থাকলে সেক্ষেত্রে আমার এই নাম্বার অফ মোলস অফ কার্বন সলিড এই মলিউল নাম্বার অফ মোলসটাকে 0 ধরতে হবে। তো এটাকে যদি 0 ধরি তাহলে হলো কি যে রিয়াক্ট্যান্টের নাম্বার অফ মোলস হলো 0 প্লাস 2, তাহলে এটা হলো 2 প্লাস 0। আর ডেল্টা এন তাহলে কি হবে 1 মাইনাস 2, তার মানে -1 মোল। তাহলে আমরা এই যে ডেল্টা এইচ এর ভ্যালুটা অলরেডি পেয়েছি, এই যে দেওয়া আছে আমাদের কোশ্চেনের মধ্যে। তাহলে টি ইকুয়াল টেম্পারেচার বলে দেওয়া আছে কত 298 কেলভিন। 298 কেলভিন। তাহলে টি ইকুয়াল 25 প্লাস 273, এটা তো অলরেডি মেনশন করে দেওয়াই আছে 298। তাহলে আমার এটা আবার লেখা দরকার ছিল না, জাস্ট লিখে দিলেই হয়তো টি ইকুয়াল 298 কেলভিন। ওকে, তাহলে আর এর ভ্যালু এটা যা দেয়া আছে, এটা সাবস্টিটিউটিং দিস ভ্যালুস ইন দ্য ইকুয়েশন ডেল্টা এইচ ইকুয়াল ডেল্টা ই প্লাস ডেল্টা এন আর টি। তাহলে ডেল্টা ই এটা ভ্যালু বের করতে হবে আমাদের। ডেল্টা এইচ এর ভ্যালু জানি -17, তারপরে ডেল্টা এন এর ভ্যালু জানি -1, তারপরে আর টির ভ্যালু সেটা আমরা আর এর ভ্যালু জানি, টি এর ভ্যালু জানি। এটা হয়ে গেল। জাস্ট তোমরা ইকুয়েশনটা বসাও, ক্যালকুলেটর দিয়ে যোগ বিয়োগ করো, গুণ ভাগ করো, যা যা আসবে দ্য হিট অফ ফরমেশন, তাহলে ডেল্টা ই এর ভ্যালুটা পেয়ে গেলা। দ্য হিট অফ ফরমেশন অফ মিথেন অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ইজ 18.482 কিলোক্যাল। এই হলো আমাদের এই সলিউশন। এখন আর একটা জিনিস আমরা একটু আজকে দেখি যে থার্মোকেমিক্যাল ইকুয়েশনস। লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমরা এই সিলেবাসে বা এই চ্যাপ্টারের মধ্যে কি কি জিনিস পড়বো, তার মধ্যে আমি মেনশন করেছিলাম যে থার্মোকেমিক্যাল ইকুয়েশন আমাদেরকে পড়তে হবে। তো থার্মোকেমিক্যাল ইকুয়েশনটা সম্পর্কেও আমি একটু বলেছিলাম যে আসলে ইকুয়েশনটা কি, যে কোনো একটা রিয়াকশানে কোনো একটা কেমিক্যাল রিয়াকশনে কি পরিমাণ হিট অ্যাবজর্ব হয় অথবা কি পরিমাণ হিট রিলিজ হয় সেইটা এস্টিমেট করা, এবং সেই ভ্যালু সহ আমাদের রিয়াক্ট্যান্ট প্রোডাক্টের স্টেটগুলো, টেম্পারেচার, তারপরে এই ব্যালেন্সড ইকুয়েশন, এই সব কিছু মেনশন করে যদি একটা কেমিক্যাল রিয়াকশন লেখা হয় তাহলে সেই রিয়াকশনটাকে আমরা একবারে থার্মোকেমিক্যাল ইকুয়েশন বলতে পারবো। নর্মালি কেমিক্যাল রিয়াকশন যেভাবে লেখা হয় এক্স্যাক্টলি থার্মোকেমিক্যাল ইকুয়েশনও তাই থাকবে, কিন্তু আমাদের কয়েকটা বিষয় মনে রাখতে হবে। সেই বিষয়গুলো কি কি?
যে অবশ্যই ইউ মাস্ট নিড টু মেনশন দ্য অ্যামাউন্ট অফ দ্য রিঅ্যাক্ট্যান্টস অ্যান্ড প্রোডাক্টস, যে কতটুকু পরিমাণে রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট মানে নাম্বার অফ মোলস, এটা কিন্তু প্রেসাইসলি লিখতে হবে। ফিজিক্যাল স্টেট অফ দ্য রিঅ্যাক্ট্যান্টস অ্যান্ড প্রোডাক্টস, সরি একটু ভুল বলছি, যে দেয়ার আর এ নাম্বার অফ ফ্যাক্টরস হুইচ এফেক্ট দ্য কোয়ান্টিটি অফ হিট ইভলভ অর অ্যাবজর্ব ডিউরিং এ ফিজিক্যাল অর কেমিক্যাল ট্রান্সফরমেশন। মানে কোনো একটা রিয়াকশনে কত পরিমাণের হিট অ্যাবজর্ব হবে বা রিলিজ হবে সেটা কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সেই ফ্যাক্টরগুলো কি কি? অ্যামাউন্ট অফ রিঅ্যাক্ট্যান্টস অ্যান্ড প্রোডাক্টস, যে যদি তুমি বেশি পরিমাণে রিঅ্যাক্ট্যান্ট নাও সাথে সাথে কি হবে? বেশি পরিমাণে প্রোডাক্ট পাওয়ার কথা ইজিলি, যে রিঅ্যাক্ট্যান্ট যদি বেশি হয় প্রোডাক্টও বেশি হবে, যদি কিনা আমাদের সেই রিঅ্যাকশন মানে ভালোভাবে সম্পন্ন হয়। তো সেক্ষেত্রে আমরা রিঅ্যাক্ট্যান্ট বেশি নিলে প্রোডাক্টও বেশি পাবো। তখন কি হবে? চেঞ্জ ইন এনার্জি বা এনথালপির চেঞ্জের ভ্যালুটাও কিন্তু বেশি হবে। তো সেক্ষেত্রে অ্যামাউন্ট অফ রিঅ্যাক্ট্যান্টস অ্যান্ড প্রোডাক্টসের রেসপেক্টে কিন্তু চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অথবা থার্মোকেমিক্যাল এনার্জি চেঞ্জ ডিফারেন্ট হবে। তারপরে যদি ফিজিক্যাল স্টেট অফ দ্য রিঅ্যাক্ট্যান্টস অ্যান্ড প্রোডাক্টস, যে কোনো একটা রিঅ্যাক্ট্যান্টটা যদি সলিড স্টেটে রিঅ্যাকশন শুরু করে তাহলে যে পরিমাণ এনার্জি চেঞ্জ হবে তার ভ্যালু, এবং যদি রিঅ্যাকশনটা গ্যাসিয়াস স্টেটে শুরু হয় তাহলে তার এনার্জি চেঞ্জের ভ্যালু কিন্তু ডিফারেন্ট হবে। আমি একটা এক্সাম্পল একটু পরে দেখাবো। টেম্পারেচারের কথা বলো, যে কোনো একটা রিঅ্যাকশন তুমি শুরু করলা 10 ডিগ্রি সেলসিয়াসে, আর একটা রিঅ্যাকশন শুরু করলা ওই একই রিঅ্যাকশন যেটা তুমি শুরু করলা 50 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে দুইটা রিঅ্যাকশনের টেম্পারেচার ভিন্ন হওয়ার কারণে দুইটার এনথালপির চেঞ্জ কিন্তু ডিফারেন্ট হবে। প্রেশার, কোনো একটা রিঅ্যাকশন প্রেশার ডিপেন্ডেন্ট মনে করো, যেমন গতকালকে আমরা বলেছিলাম যে পলিইথিলিন যেটা পলিমারাইজেশন রিঅ্যাকশন, সেই রিঅ্যাকশনের কথা বলেছিলাম, এবং সেটা কিন্তু হাইলি প্রেশার ডিপেন্ডেন্ট। আমরা 1500 টু 2000 অ্যাটমসফিয়ার 1500 টু 2000 অ্যাটমসফিয়ারিক প্রেশার ইউজ করেছিলাম। তো এই যে প্রেশার, এই প্রেশার যদি তুমি রিঅ্যাকশনে না দাও তাহলে কিন্তু পলিমারাইজেশন রিঅ্যাকশনটা ফুল মানে খুব ভালোভাবে হবে না, খুব অল্প পরিমাণে হয়তো বা একটা দুইটা মলিকুল হলো পলিমারাইজ হলো, কিন্তু সেক্ষেত্রে আমাদের টার্গেটেড প্রোডাক্ট পাবো না। তো সেক্ষেত্রে আমাদের যদি বিক্রিয়াই সম্পূর্ণ না হলো সেক্ষেত্রে এনথালপির পরিবর্তন বা এনথালপির চেঞ্জ তো আমাদের খুব কম হবে। তো সেক্ষেত্রে প্রেশার যে চেঞ্জের কারণেও কিন্তু এনথালপি চেঞ্জ হয়ে থাকে এবং সেটা কম বেশি। তাহলে এখন আমাদের ডেফিনেশনটা কি থার্মোকেমিক্যাল ইকুয়েশনের ডেফিনেশন? অ্যান ইকুয়েশন হুইচ ইন্ডিকেট দ্য অ্যামাউন্ট অফ হিট চেঞ্জ ইভলভ অর অ্যাবজর্বড ইন দ্য রিঅ্যাকশন অর প্রসেস ইজ কল্ড এ থার্মোকেমিক্যাল ইকুয়েশন। যে কোনো একটা ইকুয়েশনে অথবা কোনো একটা রিঅ্যাকশনে অ্যান ইকুয়েশন হুইচ ইন্ডিকেট দ্য অ্যামাউন্ট অফ হিট চেঞ্জ, সেটা হতে পারে কি হিট ইভলভ অর অ্যাবজর্বড ইন দ্য রিঅ্যাকশন অর প্রসেস ইজ কল্ড থার্মোকেমিক্যাল ইকুয়েশন। আচ্ছা, এখন এই যে আমি দুইটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো নর্মাল যে একটা ইকুয়েশন আমরা জানি হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে ওয়াটার তৈরি করে, তাহলে লিকুইড ওয়াটার তৈরি করতেছে। এই যে হাইড্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাস, 1 মোল অফ হাইড্রোজেন গ্যাস রিঅ্যাক্টিং উইথ হাফ মোল অফ অক্সিজেন গ্যাস টু প্রডিউস 1 মোল অফ ওয়াটার, লিকুইড ওয়াটার, and the delta H in this reaction is around exactly minus 68.32 kilocal. এখন জেনারেল রুলস গুলো কি কি আমরা এখানে বলছি, যে জেনারেল রুলস টু রাইট থার্মোকেমিক্যাল ইকুয়েশন, ইট মাস্ট এসেনশিয়ালি বি ব্যালান্সড, যে যদি বিক্রিয়াটা ব্যালান্স না হয় তাহলে কিন্তু থার্মোকেমিক্যাল ইকুয়েশন লেখা ভুল হবে। কারণ কি, এখানে দেখো যে এখানে 1 মোল, এখানে হাফ মোল, এখানে 1 মোল, তো যদি তুমি এখানে 2 মোল দিয়ে দাও, এই যে এখানে একটা এক্সাম্পল দেখো, যে যদি ব্যালেন্স করা না হয়, আমি এখানে দেখাইছি হাফ, এখানে 1 মোল, এখানে হাফ মোল, এখানে 1 মোল তৈরি হচ্ছে গ্যাস, তাহলে না এইটা এই এক্সাম্পলটা এখানে না পরের পেজে আছে। তো এই দেখো যে স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমাদের পরে ক্লাসে পরীক্ষা আছে আজকে। আচ্ছা, আমি শেষ করে দেবো, 12টার আগে শেষ হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা,
তাহলে যে রুলসগুলো, জেনারেল রুলস টু রাইট থার্মোকেমিক্যাল ইকুয়েশন বলছিলাম যে ইট মাস্ট বি এসেনশিয়ালি ব্যালান্সড। তাহলে এই বিক্রিয়াটা যে কোনো থার্মোকেমিক্যাল ইকুয়েশন লিখতে গেলে আমাদের অবশ্যই বিক্রিয়াটা ব্যালেন্স করতে হবে। গিভ দ্য ভ্যালু অফ ডেল্টা ই অর ডেল্টা এস করেসপন্ডিং টু দ্য কোয়ান্টিটিস অফ সাবস্টেন্স গিভেন বাই দ্য ইকুয়েশন। মানে ইকুয়েশনের যত মোল অথবা যত পরিমাণ রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্ট দেওয়া থাকবে, ঠিক করেসপন্ডিং ততটুকু পরিমাণ এনার্জি তোমরা এনথালপি চেঞ্জ হিসেবে ডেল্টা এইচ বা ডেল্টা ই হিসেবে লিখবা। মেনশন দ্য ফিজিক্যাল স্টেট অফ দ্য রিয়াক্ট্যান্টস অ্যান্ড প্রোডাক্টস। রিয়াক্ট্যান্টস এবং প্রোডাক্টসের ফিজিক্যাল স্টেটগুলো অবশ্যই মেনশন করতে হবে। কেন মেনশন করতে হবে? দেখো, এই যে একটা এক্সাম্পল আমি দেখাইছি যে হাইড্রোজেন গ্যাস একই জিনিস, হ্যাঁ, হাইড্রোজেন গ্যাস এবং 1 মোল অফ হাইড্রোজেন গ্যাস আর যদি 2 মোল, দেখো 1 মোল হাইড্রোজেন গ্যাস হাফ মোল অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে এখানে তৈরি হচ্ছে 1 মোল অফ ওয়াটার, এটা অ্যাট গ্যাসিয়াস স্টেটে, তাহলে সেক্ষেত্রে এটা তৈরি হচ্ছে -57.8 কিলোক্যাল। তো এখন যদি আমরা এইটাকে 2 মোল হিসেবে লিখি, আমি এই স্টেটটা এখানে লিকুইড দিয়ে দিছি, ভুল হয়েছে, এটা গ্যাস হবে। তো এই যে যদি দুইটাই যদি গ্যাস হয়, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, 2 মোল অফ হাইড্রোজেন গ্যাস 1 মোল অফ অক্সিজেন গ্যাস তৈরি করতেছে 2 মোল অফ গ্যাস। তাহলে সেক্ষেত্রে এর এনার্জি চেঞ্জটা জাস্ট ডাবল হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি রিয়াকশনটা ব্যালেন্স না করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, যে রিয়াকশনটা যে যত পরিমাণ তোমার রিয়াক্ট্যান্টের অ্যামাউন্ট, যত রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের অ্যামাউন্ট যত পরিমাণ, তার করেসপন্ডিং অ্যামাউন্ট অফ এনার্জি কিন্তু তোমাকে মেনশন করতে হবে। ওকে, তো এটা এরপরে বলছিলাম ফিজিক্যাল স্টেটের কথা যদি বলি, তাহলে একটা যদি গ্যাসিয়াস স্টেটে হয় আর একটা যদি লিকুইড স্টেটে হয়, সেক্ষেত্রে কিন্তু দুইটার এনার্জি চেঞ্জ ভিন্ন হবে। তো সেই এক্সাম্পলটা আমি এই যে দেখাচ্ছিলাম, যে একটু আগে দেখেছিলাম কি, যে 1 মোল গ্যাসিয়াস স্টেটে যদি হয়, তাহলে সেক্ষেত্রে এনার্জি চেঞ্জ হচ্ছে 57.8 কিলোক্যাল। তো ঠিক একইভাবে যদি এটা লিকুইড স্টেটে হয়, তাহলে সেক্ষেত্রে দেখো এনার্জি চেঞ্জ হচ্ছে 68.32 কিলোক্যাল। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্টের স্টেটগুলো মেনশন করে দিতে হবে।